ক্লাস 9 আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে কোনো একটা মৌলের পরমাণুতে প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা থাকে, সেটা আমরা আগের ক্লাসগুলোতে শিখে নিয়েছি। এবার একটা মৌলের পরমাণুতে এই ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা আমরা কিভাবে গণনা করব সেটা আমরা আজকে শিখব। তার জন্য আমাদের যে কিছু রাশি শিখতে হবে, সেই রাশিটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। এই পরমাণু ক্রমাঙ্ক আর ভর সংখ্যা, এই দুটো আমরা যদি শিখতে পারি তাহলে একটা পরমাণুতে যে এই মূল সংখ্যার সংখ্যা কতগুলো, মানে মূল কণিকার সংখ্যা কতগুলো, সেটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা ভর সংখ্যা জানবো আর জানবো হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। এবার পরমাণু ক্রমাঙ্কটা নিয়েই প্রথমে আলোচনা করছি। পরমাণু ক্রমাঙ্ককে বলা হয় পারমাণবিক সংখ্যা। তার মানে পরমাণু ক্রমাঙ্কের আরেকটা নাম কি পেলাম? পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক মাস। তাহলে আমরা আজকে প্রথমে আলোচনা করব পারমাণবিক সংখ্যা। খুব সোজা একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে একটা পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন সংখ্যা থাকে সেটাকেই বলা হচ্ছে পারমাণবিক সংখ্যা। নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা, যতগুলো প্রোটন থাকে তাকে বলা হচ্ছে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক মাস। এবার একে আমরা প্রকাশ করি বড় হাতের জেড। বড় হাতের জেড দিয়ে আমরা প্রকাশ করি কোনো মৌলের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ককে। যেমন যদি আমরা বলি যে কার্বনের পরমাণু ক্রমাঙ্ক 6, তাহলে কি বলবো? Z = 6। তার মানে কার্বনের প্রোটন সংখ্যা কত হলো? প্রোটন সংখ্যা হয়ে গেল 6। আবার প্রোটন সংখ্যা = ইলেকট্রন সংখ্যা। কিভাবে? তার কারণ একটা মৌলের ইলেকট্রন সংখ্যা, তার কারণ পরমাণু নিস্তরী। একটা পরমাণুতে যদি প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান না হয় তাহলে পরমাণু কিন্তু নিস্তরী হবে না। তার মানে পরমাণু ক্রমাঙ্ক জেনে যাওয়ার মানে হচ্ছে যে সেই পরমাণুতে কতগুলো প্রোটন আছে জানলাম, সেই পরমাণুতে কতগুলো ইলেকট্রন আছে সেটাও জানলাম। প্রোটন সংখ্যা Z, এটা খুব গুরুত্বপূর্ণ রাশি এই কারণে, তার কারণ একটা মৌলের পরমাণু ক্রমাঙ্ককে বলা হয় স্বকীয় ধর্ম। পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যাকে বলা হচ্ছে মৌলের মূলগত ধর্ম বা স্বকীয় ধর্ম। এই প্রশ্নটা কিন্তু খুব পরীক্ষায় আসে যে পরমাণু ক্রমাঙ্ককে স্বকীয় ধর্ম বলা হয় কেন, এক মৌলের মূলগত ধর্ম বলা হয় কেন? তার কারণ হচ্ছে এক একটা মৌলের পারমাণবিক সংখ্যা নির্দিষ্ট। যেমন পারমাণবিক সংখ্যা 1 বলতে আমরা হাইড্রোজেনকেই বুঝি, 2 বলতে আমরা হিলিয়ামকে বুঝি, 3 বলতে আমরা লিথিয়ামকে বুঝি। এটা 20 অবধি যদি তোমরা মুখস্থ করে নিতে পারো তাহলে খুবই ভালো। পরমাণু আমি এরপরে এটা মুছেই লিখে দিচ্ছি যে 20 অবধি পরমাণু ক্রমাঙ্ক আমরা তাহলে মুখস্থ করে নেব। এটা তো গেল আলাদা ব্যাপার। তাহলে স্বকীয় ধর্ম আমরা কেন বলছি? তার কারণ এক একটা মৌলের পারমাণবিক সংখ্যা তার পরিচায়ক, সেই পারমাণবিক সংখ্যা দিয়ে আমরা সেই মৌলটাকে চিনতে পারি। যেমন আমি একটু আগে বলছিলাম যে হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1, এই 1 দিয়ে কিন্তু হাইড্রোজেনেরই আছে, মানে এই 1, 2 যাই হোক না কেন এই একটা মৌলকেই আমরা বুঝতে পারবো। একটা পরমাণু ক্রমাঙ্ক দিয়ে আমরা কখনোই দুটো মৌলকে বুঝতে পারবো না। তাহলে এটা একটা ব্যাপার। আর যেই পারমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা পাল্টে যায়, মৌলের ভৌত আর রাসায়নিক ধর্মও পাল্টে যায়। সেই কারণেই বলা হচ্ছে যে একটা মৌলের
ভৌত আর রাসায়নিক ধর্মের নির্ণায়ক হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। আর পরমাণু ক্রমাঙ্ক আরেকটা ব্যাপার যে বাইরের কক্ষের ইলেকট্রনগুলো সমান হবে। পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যার সাথে ইলেকট্রন সংখ্যা সমান। তাহলে পরমাণু ক্রমাঙ্ক যে সংখ্যাটাকে বোঝাচ্ছে সেটা এই প্রোটন সংখ্যাকেও বোঝাচ্ছে, ইলেকট্রন সংখ্যাকেও বোঝাচ্ছে। আর বাইরের কক্ষের ইলেকট্রনগুলোই একটা মৌল কোনো মৌলের সাথে যুক্ত হবে কিনা, সে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে কিনা, সেগুলো কিন্তু সেই মৌলে যে উপস্থিত ইলেকট্রন আছে সেই ইলেকট্রনগুলোই নির্ণয় করে থাকে। সেই কারণেই তাহলে আমরা বলবো যে পরমাণু ক্রমাঙ্ক মৌলের স্বকীয় ধর্ম। আরেকটা প্রশ্ন আসে যে পরমাণু ক্রমাঙ্ক কখনো ভগ্নাংশ হয় না কেন? ভগ্নাংশ হয় না, সবসময় পূর্ণ সংখ্যা হয়। ভগ্নাংশ হয় না, সবসময় পূর্ণ সংখ্যা হয়। তার কারণ কি? তার কারণ এই প্রোটনকে তো আমি ভাঙতে পারবো না। যদি পরমাণু ক্রমাঙ্ক বলতে প্রোটন সংখ্যাকে বুঝি, তাহলে আমাকে 6, 7, 8, 9, 10 মোট 119টা মৌল আছে আমাদের। তাহলে আমরা প্রোটন সংখ্যা, নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকেই যদি বুঝি, সেটা কি করে তাহলে ভগ্নাংশ হতে পারে? একটা প্রোটনের 6টা প্রোটন আর হাফ প্রোটন আছে, সেটা তো হতে পারে না। সেই জন্য পরমাণু ক্রমাঙ্ক সবসময় পূর্ণ সংখ্যা হয়, কখনো ভগ্নাংশ হয় না। তার কারণ পরমাণু ক্রমাঙ্ক বলতে আমরা বুঝি নাম্বার অফ প্রোটনস। কোনো নিউক্লিয়াসে যতগুলো প্রোটন আছে, তো প্রোটন সংখ্যা যেহেতু ভগ্নাংশ হবে না, মানে 2/3 অংশ প্রোটন রয়েছে, সেটা তো হবে না। সেই কারণে পরমাণু ক্রমাঙ্ক সবসময় পূর্ণ সংখ্যা হয়, কখনো ভগ্নাংশ হয় না। ভর সংখ্যা, ভর সংখ্যাকে আমরা বলবো মাস নাম্বার। ভর থেকে মাস, সংখ্যা থেকে নাম্বার। আর পরমাণু ক্রমাঙ্ককে আমি একটু আগে বলে ফেললাম, পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা, একে আমরা বলি অ্যাটমিক নাম্বার। একে আমরা বলি অ্যাটমিক নাম্বার। আমি ভুল করে সেটাকে অ্যাটমিক মাস বলে ফেললাম, এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার। এই এবার ভর সংখ্যা কাকে বলবো? ভর সংখ্যা হচ্ছে কোন একটা নিউক্লিয়াসে যতগুলো, একে আমরা প্রকাশ করি এ দিয়ে। এ ইকুয়াল টু তাহলে কি হয়ে যাবে? নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা, যতগুলো প্রোটন আছে প্রোটন সংখ্যার সাথে যদি আমরা যোগ করি নিউট্রন সংখ্যা, তখন আমরা পেয়ে যাব ভর সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যার সাথে নিউট্রন সংখ্যাকে যোগ করলে পেয়ে যাব ভর সংখ্যা। এবার যেমন অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামে প্রোটন সংখ্যা 13, নিউট্রন সংখ্যা 14। তাহলে অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা কত হয়ে যাবে? 13 + 14 = 27। এই হয়ে গেল আমাদের ভর সংখ্যা। এখান থেকে আরেকটা জিনিস আমরা মনে রাখবো যে অ্যাটমিক নাম্বার যেরকম পূর্ণ সংখ্যা হয়, সেরকম ভর সংখ্যাও সবসময় পূর্ণ সংখ্যা হয়, ভগ্ন সংখ্যা হয় না, ভগ্নাংশ হয় না। তার কারণ হচ্ছে প্রোটন আর নিউট্রন অবিভাজ্য কণা। এদের যেমন আমরা আগে বললাম, যে কারণে প্রোটন সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা পূর্ণ সংখ্যা হয়, ঠিক একই কারণে ভর সংখ্যাও পূর্ণ সংখ্যা হয়। তার কারণ আমি নিউট্রন বা প্রোটনের যে সংখ্যা, 5টা প্রোটনের পর 3/4 অংশ প্রোটন, 5টা নিউট্রনের পর 1/2 অংশ নিউট্রন রয়েছে, এরকম তো হতে পারে না। হয় 5টা নিউট্রন আছে, নয় 6টা নিউট্রন আছে। 6টা প্রোটন আছে তো 7টা প্রোটন আছে, এর মাঝামাঝি কিছু নেই। সেই কারণে ভর সংখ্যাও কিন্তু হয়ে যাবে পূর্ণ সংখ্যা। তাহলে এটাও যদি প্রশ্নে আসে, আমি লিখে রাখছি, তোমরা উত্তর করবে যে ভর সংখ্যা পূর্ণ সংখ্যা হয়, কখনো ভগ্নাংশ হয় না। ভর সংখ্যা তাহলে সবসময় পূর্ণ সংখ্যা হয়ে যায়। এবার
ভর সংখ্যার সাথে পরমাণু ক্রমাঙ্কের কিরকম সম্পর্ক? তাহলে এ কে আমরা বলছি ভর সংখ্যা, জেড কে বলছি প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এই হয়ে গেল ভর সংখ্যা আর পরমাণু ক্রমাঙ্কের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, ভর সংখ্যা, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এখানে আমরা যে সম্পর্কটা লিখেছি, এই যে সম্পর্কটা, সেখানে আমি জেড বসিয়ে দিলাম। এই হলো। এখান থেকে আমি নিউট্রন সংখ্যাও নির্ণয় করতে পারবো। নিউট্রন সংখ্যা কিভাবে নির্ণয় করব? নিউট্রন সংখ্যা তাহলে কি হয়ে যাবে? নিউট্রন সংখ্যা ইকুয়াল টু হয়ে যাবে a মাইনাস জেড। খুব ভালো করে এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এই নিয়ে প্রবলেমসও আসে পরীক্ষায়। আর একটা পরমাণুতে মোট কণার সংখ্যা জানতে গেলে কিন্তু আমার ভর সংখ্যা জানতে হবে, আর জানতে হবে পরমাণবিক ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। তাহলে কোন মৌলের নিউট্রন সংখ্যা আমি কিভাবে পাবো? ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যাকে বিয়োগ করলে আমরা পেয়ে যাব নিউট্রন সংখ্যা। এবার এক একটা, এই যে একটা নির্দিষ্ট নিউক্লাইড কাকে বলবো আমরা? নিউক্লাইড কাকে বলবো? যে পরমাণুটার একটা নির্দিষ্ট প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা আছে, তাকে বলা হচ্ছে নিউক্লাইড। কি বলছি তাহলে? নিউক্লাইড কাকে বলছি? যে পরমাণুটার প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা নির্দিষ্ট, অর্থাৎ সেই পরমাণুটাতে কতগুলো সংখ্যা আছে, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, সেটা নির্দিষ্ট, তাকে আমরা বলছি নিউক্লাইড। তাকে আমরা কিভাবে প্রকাশ করব? এরকম এক্স দিয়ে প্রকাশ করব। জেড সব সময় নিচে থাকবে এবং তার বাঁদিকে থাকবে, আর পরমাণু ক্রমাঙ্ক আমরা এইভাবে বাঁদিকে বা এইভাবে ডান দিকেও লিখতে পারি। তাহলে এইভাবে আমরা একটা নিউক্লাইডকে প্রকাশ করি। যেমন ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 12 আর ভর সংখ্যা 24, আমি এইদিকেও লিখতে পারি। আবার ম্যাগনেসিয়াম 12 পরমাণু ক্রমাঙ্ক কিন্তু সবসময় এইদিকেই লিখবো, এইদিকে 24, এটাও লিখতে পারি। এই হয়ে গেল। এবার এই দুটো সংখ্যা জানা থাকলে আমি এতে উপস্থিত কণার সংখ্যা সব জানতে পারবো। যেমন ক্যালসিয়াম 2040, ক্যালসিয়াম Ca20 আর 40। তাহলে এক্ষেত্রে এটা কি হয়ে যাবে? Z ইকুয়াল টু 20 আর A ইকুয়াল টু হয়ে যাবে 40। হলো। এখান থেকে প্রশ্ন আসে যেরকম, যেমন এই যে প্রশ্নটা, এই রকম একটা পরমাণু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, এরকম পরমাণু দিয়ে দেওয়া হবে, আর এরকম কিরকম প্রশ্ন আসতে পারে এক এক করে আমি প্রশ্নগুলো লিখছি। একটা হচ্ছে এই পরমাণুতে উপস্থিত মূল কণিকার সংখ্যা, মূল কণিকার সংখ্যা, এটা একটা প্রশ্ন হতে পারে। নাম্বার 2 কি প্রশ্ন হতে পারে? যে এই পরমাণুটার একটা ছবি অঙ্কন করো, এই পরমাণুটির চিত্র অঙ্কন করো, এরকম একটা প্রশ্ন হতে পারে। আর ডাইরেক্ট বলে দেওয়া হতে পারে যে এর নিউট্রন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা কত, প্রোটন সংখ্যা কত, আর রইল বাকি ইলেকট্রন সংখ্যা কত। এই একটা প্রশ্ন হতে পারে। আরেকটা প্রশ্ন হতে পারে যে আধানযুক্ত কণার সংখ্যা কত, আধানযুক্ত কণিকা বা কণার সংখ্যা কত।
মানে প্রোটন আর ইলেকট্রন আধানযুক্ত, প্রোটন ধনাত্মক আধানযুক্ত, ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত। তাহলে এই প্রশ্নে কিন্তু লিখতে হবে ইলেকট্রন প্লাস প্রোটন, এই প্রশ্নে লিখতে হবে ইলেকট্রন প্লাস প্রোটন কত আছে। আরেকটাও আসে যে আধান বিহীন কণার সংখ্যা কত, আধান বিহীন কণার সংখ্যা কত। এবার একটা একটা করে প্রশ্নের উত্তর দিই। প্রথম প্রশ্ন যে এই যে পরমাণুটা, এতে উপস্থিত মূল কণিকার সংখ্যা কত, কতগুলো আছে এখানে দেখতে পাচ্ছি। এ হচ্ছে 40, জেড 20। তাহলে কি লিখবো আমরা, জেড 20 মানে প্রোটন সংখ্যা হয়ে যাবে 20, প্রোটন সংখ্যা 20 হয়ে গেলে ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে 20, ঠিক আছে। আর নিউট্রন সংখ্যা কি হবে, নিউট্রন সংখ্যা হয়ে যাবে 40 মাইনাস 20 ইকুয়াল টু 20। তাহলে নিউট্রন সংখ্যা হয়ে যাবে P ফর প্রোটন, E ফর ইলেকট্রন, N ফর নিউট্রন। 40 মাইনাস 20 হয়ে যাবে 20। এই হয়ে গেল, এই প্রশ্নটার উত্তর হয়ে গেল যে এতে উপস্থিত মূল কণিকার সংখ্যা সবগুলোই আছে 20 20 20। এবার এই পরমাণুটার একটা ছবি অঙ্কন করতে হবে। ছবি আমরা কিভাবে অঙ্কন করব, ছবি প্রথমে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে আছে নিউট্রন সংখ্যা 20, প্রোটন সংখ্যা 20। এইভাবে একটা গোল হলো, এটা নিউক্লিয়াস, এইভাবেও লিখতে পারি। আর বাইরের কক্ষে রয়েছে 20টা ইলেকট্রন, এই কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ। প্রথম কক্ষে আছে 2টো, তারপরের কক্ষে 8টা, তারপরের কক্ষে 8টা, তারপরের কক্ষেও আছে 2টো ইলেকট্রন। এবার এইগুলোকে আমরা সংখ্যা, যেমন সংখ্যা লিখলাম, সংখ্যা দিয়ে না লিখে এগুলোকে গোল গোল করেও আমরা লিখতে পারি। বা যখন আমরা মডেল বানাই তখন কি করি আমরা, যে ওই ছোট ছোট সোলার বল দিয়ে আলাদা আলাদা রং ব্যবহার করে আমরা পরমাণুর মডেলও বানাতে পারি। তাহলে এখানে আমি 20টা প্রোটন এরকম প্লাস 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 দিলাম, 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এই হয়ে গেল আমার, তার মানে এই প্লাস যে লিখলাম এটা হয়ে গেল আমার প্রোটন সংখ্যা, পি সংখ্যা বা প্রোটন সংখ্যা। এই এবার আমি এর নিউট্রন সংখ্যাও দেখলাম, 20টা আছে নিউট্রন, 20টা নিউট্রন করে দিচ্ছি। নিউট্রনের কোনো আধার নেই, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এই হয়ে গেল আমার নিউট্রন। নিউট্রনের কোনো আধার নেই, তাই কোনো আধার দিলাম না। এটা হলো নিউট্রন সংখ্যা। আর বাকি রইল ইলেকট্রন। ইলেকট্রনকে ব্লু কালার দিয়ে করে দিচ্ছি। এই হচ্ছে প্রথম কক্ষে 2টো ইলেকট্রন, এগুলো কিন্তু ভালো করে মনেও রাখতে হবে ইলেকট্রন বিন্যাস যখন আমরা শিখবো। এই প্রথম কক্ষটাকে বলা হচ্ছে কে কক্ষ, দ্বিতীয় কক্ষটাকে বলা হচ্ছে এল, তারপরে এম, তারপরে এন, এরকম চলতেই থাকে। কোন কক্ষে কটা ইলেকট্রন থাকে তার একটা নিয়ম আছে, আস্তে আস্তে সবই শেখাবো। প্রথম কক্ষে 2টো ইলেকট্রন থাকে, তারপরের কক্ষে 8টা ইলেকট্রন থাকে, 1টা 2টো, এভাবে করলে দেখতে ভালো লাগবে। তাই 3 4 5 6 7 8, এখানে 8টা ইলেকট্রন হয়ে গেল। এম কক্ষপথ 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা হয়ে গেল। আমার বাকি রইল আরো 2টো ইলেকট্রন, মানে 2 যোগ 8 যোগ 8 হয়ে গেল আমার হচ্ছে 10 18টা। আর আমার আছে 20টা ইলেকট্রন, তাহলে আরো 2টো ইলেকট্রন আমি এন কক্ষে বসালাম। এই হলো পরমাণুটার চিত্র অঙ্কন করো। এবার নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা কত এর উত্তর আমরা পেয়ে গেছি। নিউট্রন সংখ্যা 20 যেটা পেলাম,
a মাইনাস জেড করে প্রোটন সংখ্যা 20 আর ইলেকট্রন সংখ্যাও 20। প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যার মান সমান। আধান যুক্ত কণার সংখ্যা, তাহলে ইলেকট্রন প্লাস প্রোটন করলে পাবো 20 প্লাস 20 ইকুয়াল টু 40। আধান যুক্ত কণার সংখ্যা মানে এক্ষেত্রে ধনাত্মক আধান যুক্ত ইলেকট্রন প্লাস ধনাত্মক আধান যুক্ত প্রোটন প্লাস ঋণাত্মক আধান যুক্ত ইলেকট্রন, এই দুটো যোগ করে আমি পেলাম 40। আর আধান বিহীন কণিকা অর্থাৎ নিস্তড়িত কণার সংখ্যা 20, কারণ এই পরমাণুতে নিউট্রন সংখ্যা 20। 75 37 নিউক্লাইডে প্রোটন যদি 3টে বেশি হয় আর এখানে এটা হচ্ছে 3টে বেশি আর এটা ও 5টি নিউট্রন কম থাকলে এর সংকেত কিভাবে লেখা হতো, এই প্রশ্নটাকে এবার আমরা দেখব। তাহলে আমার কাছে যে পরমাণুটা দেওয়া হয়েছে X35 17, এর উপাদান কণিকাগুলো কি করে, P হচ্ছে প্রোটন, প্রোটন কত হবে 37, ইলেকট্রন কত হবে 37, আর নিউট্রন কত হবে, নিউট্রন হবে N 75 মাইনাস 37, এটা হবে নিউট্রন এই পরমাণুটা। এবার আমাকে বলা হয়েছে যে নতুন একটা পরমাণু, এখানে x যেহেতু লিখতে হয় তাই x ই লিখলাম, নতুন পরমাণু যখন হয়ে যাবে 37 যদি x বোঝায় তাহলে নতুন পরমাণু x না বোঝাইলেই ভালো। তো এর প্রোটন সংখ্যা কত হবে, একে আমরা কিভাবে লিখব, এর সংকেত কিভাবে লিখব, অর্থাৎ এর পরমাণু ক্রমাঙ্ক নিচে লিখবো আর উপরে লিখবো ভর সংখ্যা, সেটা কত হবে। তো নতুন ক্ষেত্রে কি দেখলাম আমরা, এর বলেছে যে প্রোটন যদি 3টে বেশি হয় তাহলে প্রোটনকে 3টে বেশি করলে 37 প্লাস 3 হয়ে গেল 40, এই হলো প্রোটন। এবার নিউট্রন, নিউট্রন আমার ছিল 75 মাইনাস 37, এই আমার নিউট্রন ছিল। আর নিউট্রন আমি বাড়াচ্ছি কতগুলো, নিউট্রন আমি কমাচ্ছি, নিউট্রন কমাচ্ছি 5টা, তাহলে -5 করলাম। -5 করলে আমি কত পাচ্ছি নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা পাচ্ছি 70 মাইনাস 37 মানে 33, এই হয়ে গেল আমার নিউট্রন সংখ্যা। এবার এই নতুন পরমাণুর ভর সংখ্যা কত হবে, ভর সংখ্যা ইকুয়াল টু হয়ে যাবে 40 প্লাস 33, অর্থাৎ প্রোটন প্লাস নিউট্রন করলে আমি পাবো 73। তাহলে এই যে পরমাণুটা আমি পেলাম এর চিহ্ন কি হবে, নিচে লিখবো আমি, নিচে লিখবো 40 আর ওপরে লিখবো 73, এই হয়ে গেল আমার প্রশ্ন। এক্ষেত্রে কিন্তু এরকম আলাদা আলাদাও প্রশ্ন আসতে পারে যে আমরা প্রোটন নিউট্রন ইলেকট্রন বের করতে শেখাটা আমার খুব গুরুত্বপূর্ণ। নিচে যেটা থাকে সেটাই পরমাণু ক্রমাঙ্ক মানে নাম্বার অফ প্রোটনস বা প্রোটন সংখ্যা, একটা মৌলে যতগুলো প্রোটন থাকে সেই সংখ্যাটা। ওপরে যে সংখ্যাটা লেখা থাকে তাকে বলা হয় ভর সংখ্যা। ভর সংখ্যা মানে কোনো মৌলের নিউট্রন সংখ্যা যোগ প্রোটন সংখ্যা। তো ভর সংখ্যা আর প্রোটন সংখ্যা দেওয়া থাকলে আমি নিউট্রন সংখ্যা কি করে পাবো, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাকে বিয়োগ করে পাবো, আর প্রোটন সংখ্যা সমান সমান ইলেকট্রন সংখ্যা, এই হয়ে গেল আমার মৌল। এবার আরেকটা প্রশ্ন, তাহলে এটা উত্তর, উত্তর এখানে উত্তর লিখতে চাইলে 40 73, এই হলো আমার এই প্রশ্নের উত্তর। আরো বেশ কয়েকটা প্রশ্ন তোমাদের করিয়ে দিই যাতে, এবং নিজেরা বাড়িতে কোশ্চেন ব্যাংক থেকে যত রকমের এই ধরনের প্রশ্ন থাকে সবগুলো প্রশ্ন উত্তর করবে, তাহলে তোমাদের কিন্তু পরমাণুর গঠন, একটা পরমাণুতে কিভাবে কে কোথায় থাকে সেটা তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। এই যে পরমাণু Cl3517, এটা ক্লোরিনের একটা আইসোটোপ, আইসোটোপ পরের ক্লাসে বলবো আমরা। এই পরমাণুতে উপাদান কণিকার সংখ্যা, উপাদান কণার সংখ্যা কত,
এখানে তাহলে একই রকম ভাবে তাহলে প্রোটন সংখ্যা হয়ে যাবে 17, যেহেতু পরমাণু ক্রমাঙ্ক আছে 17। ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে 17, কারণ প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান হয়। নিউট্রন সংখ্যা কত হবে? 35 মাইনাস 17। ওপরে যেটা লেখা আছে সেটা হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা বিয়োগ করা যায় তাহলে পেয়ে যাব নিউট্রন সংখ্যা। আরেকটা প্রশ্ন এইরকম একই রকমের 3 নম্বর 14C6, এই পরমাণুতে নিউট্রনের সংখ্যা কত? এই পরমাণুতে নিউট্রনের সংখ্যা কি করে বার করব আমরা? একই রকম ভাবে প্রোটন সংখ্যা হচ্ছে 6, প্রোটন সংখ্যা 6, ইলেকট্রন সংখ্যা 6, নিউট্রন সংখ্যা ভর সংখ্যা মাইনাস 6 ইকুয়াল টু 8। 6 এর প্রোটন সংখ্যা, এখানে ভর সংখ্যা মানে নিউট্রন প্লাস প্রোটন সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলাম, আমি পেয়ে গেলাম নিউট্রনের সংখ্যা। এটা 1 নম্বরের প্রশ্ন, এটা একটা এমসিকিউ টাইপের প্রশ্ন। নাম্বার 4, ফসফরাস 3115, এই পরমাণুতে নিউক্লিয়নের সংখ্যা। নিউক্লিয়ন মানে আমরা পরমাণুর গঠনের ক্লাসে বলেছিলাম নিউক্লিয়ন এর সংখ্যা। নিউক্লিয়াসে যারা থাকে তাদেরকে বলা হচ্ছে নিউক্লিয়ন। তো এই নিউক্লিয়াসে, যে কোনো নিউক্লিয়াসে, পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন আর প্রোটন থাকে, সেই জন্য এদেরকে নিউক্লিয়ন বলা হয়। তাহলে এই পরমাণু নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যা আমাকে নির্ণয় করতে হবে, ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে হবে না। ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াসে থাকে না, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। তাহলে প্রোটন সংখ্যা হয়ে গেল 15 আর নিউট্রন সংখ্যা কত হবে? 31 মাইনাস 15 ইকুয়াল টু 16। তাহলে এই পরমাণুতে ইলেকট্রন সংখ্যা বের করতে বলেনি, কিন্তু প্রোটন সংখ্যা 15 হলে ইলেকট্রন সংখ্যা 15 হবে। আর নিউট্রন সংখ্যা কত হয়? ভর সংখ্যা থেকে আমরা বিয়োগ করছি প্রোটন সংখ্যাকে, করে আমরা পেয়ে যাচ্ছি নিউট্রন সংখ্যা। আজকের ক্লাস এই পর্যন্তই। মন দিয়ে ভিডিও দেখতে থাকো, আর খুব ইম্পর্টেন্ট ক্লাস তোমাদেরকে আগেই বলেছিলাম। আর এই এখান থেকে এরকম ছোট ছোট প্রশ্নই আসে, ডাইরেক্ট প্রশ্ন আসে না, সেই জন্য ভালো করে আসে না মানে কম আসে, ভালো করে বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাস এই পর্যন্ত।